এই দিদি, আজ বউবার খেলবি? রোজ রোজ তোর ওই স্কুলের দিদিমণি দিদিমণি হওয়া খেলা আমি আর খেলবো না। পড়া না পারলে কান ধরে দাঁড়িয়ে থাকা একদম বিচ্ছিরি। আমি আর ওই খেলাটা খেলবোই না কোনোদিন। বেশ তো, বউবার খেলবি বলছিস? দুজনে মিলে কি করে বউবার খেলা হয়? আর বউ কে হবে শুনি? কেন, আমি বউ হব? তুই বউ হলে আমি কি হব, বর? মেয়েরা আবার বর হয় নাকি? তাহলে বর কি হবে শুনি? সত্যিই তো। ওই দিদি, তাহলে বর কে হবে? আমিও তো তাই ভাবছি। চল তাহলে এক কাজ করি, শুভকে বরং ডেকে নিয়ে আসি। শুভ বর হলে দেখবি হেব্বি লাগবে। তবে শোন, আমি হলাম কি তোর শাশুড়ি, আর তুই আমাকে মা বলেই ডাকিস। আচ্ছা ঠিক আছে, তার আগে শুভকে ডেকে নিয়ে আসি। আমাদের বাড়ির নিচের তলায় ভাড়া থাকতো শুভরা। ওর বাবার বদলির চাকরি। নদিয়ার রানাঘাটে ওদের আদি বাড়ি। মাত্র কদিন হয়েছে ওরা ভাড়ায় এসেছে। তখন থেকেই আমাদের খেলার সঙ্গী হয়ে গেল শুভ। আমাদের চিলেকোঠার ঘরটাই ছিল আমাদের খেলার ঘর। ছুটির দিনগুলোতে সারাদিনই চিলেকোঠার ঘরে খেলেই কাটাতাম। আর এমনি দিনগুলোতে অতটা টাইম পেতাম না। তারপর থেকে যখনই বউ বর খেলতাম, আমি সবসময় বউ হতাম আর শুভ বর। তবে দিদি মাঝে মাঝে রোল বদল করত, কখনো মা কখনো শাশুড়ি। একদিন হয়েছে কি, দিদিকে বললাম, এই দিদি, আমাকে একদিন বউ সাজিয়ে দিবি রে? দিদি বলল ঠিক আছে। কাল তো এমনিতেই রবিবার, ছুটি আছে যখন, তখন কালকেই তোকে সুন্দর করে বউ সাজিয়ে দেবো। শুভকে বললাম, এই শুভ, কাল আমি বউ সাজবো। পরের দিন মায়ের একটা লাল রঙের শাড়ি লুকিয়ে নিয়ে এলাম চিলেকোঠার ঘরে। দিদি সুন্দর করে সাজিয়ে দিল। আমাকে সুন্দর করে সাজাতে দেখে শুভ বলে উঠল, উফ, কি সুন্দর লাগছে রে তোকে। হেসে বললাম, সুন্দর লাগবেই না বা কেন? তোর বউ বলে কথা। নে এবার সিঁদুরটা পরিয়ে দে, দেখবি আরো সুন্দর লাগছে। মায়ের সিঁদুর কৌটোটাও আগে থেকে এনে রেখেছিলাম। শুভ আমাকে সিঁদুর পরিয়ে দিয়েছে দেখে দিদি বলছিল, হায় হায় সর্বনাশ, কি করেছিস তোরা? সিঁদুর কেউ পরায়? সিঁদুর পরা মানে সত্যিকারের বিয়ে। তাড়াতাড়ি মুছে নে, মা দেখলে আর রক্ষে নেই, আর সত্যি মেরে ফেলবে। শোন, এই কথাটা কোনোদিনও কাউকে বলিস না। শুভ একটু ভয় পেয়ে দিদিকে বলেছিল, আমি তো পড়াতে চাইনি, মৌপর্ণা তো বলল তাই আমি। হ্যাঁ, শুভ ঠিকই বলেছে, আমি মৌপর্ণা আর আমার দিদি সপ্তপর্ণা। দিদির কথাগুলো শুনে শুভও সত্যি ভয় পেয়ে গিয়েছিল, আর আমিও। তখন কোনো কিছু না বুঝলেও সেদিন এটুকু বুঝেছিলাম, সিঁদুর পরা মানে সত্যিকারের বিয়ে। খেলার ছলে এক অলিখিত বিয়ে সেদিন হয়ে গেছিল, যেটা একমাত্র দিদিই জানতো। তারপর থেকে শুভ আর কোনোদিনই এই বউ বর খেলা খেলতে আসেনি। আমার ছোটবেলার সঙ্গী বলতে আমার দিদি। দুই বোনে আমাদের ভীষণ ভাব। দিদি আমার থেকে 3 বছরের বড়। সব কথা একমাত্র দিদিকেই বলতে পারতাম মন খুলে। শুভ আর দিদি ছিল সমবয়সী। আমি দিদি বলতাম বলে শুভও দিদিকে সপ্ত দিদি বলে ডাকতো। আস্তে আস্তে আমিও যে কখন শুভকে ভালোবেসে ফেললাম নিজেও জানি না। আমার তখন ক্লাস 9, ওর তখন 12। একমাত্র দিদি আমাদের ব্যাপারটা জানতো। স্কুলের সরস্বতী পুজোতে সেবারে আমরা দায়িত্বে আছি। মনে আছে, মায়ের হলুদ রঙের ঢাকায় জামদানিটা পরে অঞ্জলি দিচ্ছি। পাশে শুভ। পাঞ্জাবি পরে ওকে খারাপ লাগছিল না। সেদিন প্রথম ও প্রপোজ করলো আমাকে। তারপর থেকে প্রেম, লুকিয়ে লুকিয়ে দেখা করতে যাওয়া, ফুচকা খাওয়া। হঠাৎ একদিন শুভ বলল, চল না সিনেমা দেখে আসি। সেই প্রথম বাড়িতে না বলে সিনেমা দেখতে গেলাম। কিভাবে যে মা জানতে পেরেছিল জানি না। বাড়িতে জানাজানি হয়ে গেল। তবে বাবা আমাকে একটু বেশি সাপোর্ট করত। মা প্রায়ই বাবাকে বলতো, তোমার আশকারাতেই মেয়ে উচ্ছন্নে যাচ্ছে। এই নিয়ে বাবার সাথে মায়ের এক প্রস্ত কথা কাটাকাটি প্রায় লেগেই থাকতো। তবে দিদি আর আমি এই ব্যাপারটা খুব উপভোগ করতাম। তারপর থেকে আমার ব্যাপারে সর্বক্ষণ চলতো মায়ের গোয়েন্দাগিরি। এইভাবেই 3 বছর মায়ের শাসনে বেশ ভালোই কাটলো। এদিকে শুভর বিটেক কমপ্লিট করে ক্যাম্পাসিংও হয়ে গেছে। একটা নতুন কোম্পানিতে 2-1 দিনের মধ্যে জয়েন করবে। শুভরও আমাদের বাড়ি ছেড়ে দিয়ে চলে গেল অন্যত্র। স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজ এলাম। বাড়ির সামনেই কলেজ, তাও আবার গার্লস কলেজ। কারণ মায়ের ভাবনা, কোয়াড কলেজে পড়লে আমি নাকি আরো উচ্ছন্নে যাব। প্রেম এমন এক জিনিস, না মানে গার্লস কলেজ, না মানে কোয়াড। লুকিয়ে লুকিয়ে প্রেম তার মজাই আলাদা। শুভর বাড়িতে সমস্যা নেই, কারণ ওর বাড়িতে সকলেই জানে। সমস্যা তো শুধু মাকে নিয়েই। ইতিমধ্যে দিদির বিয়ে ঠিক হয়ে গেল।
আমাকে সাপোর্ট করার মতো খুব কাছের মানুষটাই বাড়ি থেকে চলে যাবে। মনে মনে একটা আশঙ্কা তৈরি হলো, এই প্রেম করার ব্যাপারটা মা মেনে নেবেই না। মা আগে থেকেই শুনিয়ে রেখেছিল, আমার অমতে যদি কিছু করিস জানবি এ বাড়ির দরজা চিরদিনের জন্য বন্ধ। তাছাড়া ওই শুভটাকে কিছুতেই মেনে নেব না। ভাবলাম দিদির বিয়ের আগে আমাকে বিয়ে করতে হবে। দিদিকে সমস্ত ব্যাপারটা জানালাম। দিদি সব সময় আমাকে সহযোগিতা করে গেছে, কোনোদিনই আমার ইচ্ছার বিরুদ্ধে যায়নি। তাই দিদিকে বললাম, মা তো কোনোদিনই এই ব্যাপারটা মেনে নেবে না। তাই শুভর সঙ্গে আমি কথা বলেছি, শুভ রাজি। বাড়ি থেকে কখনোই ঘটা করে আমার বিয়ে হবে না, এ আমি নিশ্চিত। বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করে নেব। কিন্তু মা জানতে পারলে? তুই শুধু মাকে ম্যানেজ করিস, বাবাকে নিয়ে চিন্তা নেই, বাকিটা আমি দেখে নেব। দিদি সুন্দর করে সাজিয়ে দিল। ভোরবেলা বাবা মা ঘুম থেকে ওঠার আগেই বাড়ি থেকে বেরিয়ে গেলাম। যাওয়ার আগে দিদিকে সব কিছু বলে গেলাম, অযথা বাবা মাকে টেনশনে পড়তে না হয় যাতে। মনে তো একটু ভয় ছিলই, জানি না কি হবে, কেনই বা এভাবে যাচ্ছি, নানা প্রশ্ন মাথায় ভিড় করছিল। কি ব্যাপার, এত দেরি হলো যে? কতবার ফোন করেছি, মোবাইলটা দেখেছিস একবারও? সত্যিই তো শুভ এতবার যে ফোন করেছে বুঝতেই পারিনি। একটা টেনশন ছিলই। বিশ্বাস আর ভরসায় পা বাড়ালাম। শুভ আমাকে নিয়ে চলে গেল ওদের গ্রামের বাড়িতে। মন্দিরে বিয়ে করে চলে এলাম ওদের রানাঘাটের বাড়িতে। ইতিমধ্যে এক অদ্ভুত কাণ্ড ঘটে গেছে। হঠাৎ আমার মোবাইল ফোনে রিং হচ্ছে, দেখি দিদি ফোন করছে। এই দিদির ফোন পেয়ে আতঙ্কিত, কি করব বুঝে উঠতে না পেরে ফোনটা রিসিভ করে চুপ থাকি। ওপার থেকে দিদি বলে যেতে থাকে, তুই মারাত্মক কাণ্ড করে বসে আছিস। কেন, কি করলাম? আরে তুই আলমারি থেকে ডকুমেন্টসের যে ফাইলটা নিয়ে গিয়েছিস রেজিস্ট্রির জন্য, সেটা তোর নয়, তোরটা ফেলে গেছিস। আর মায়ের কভার ফাইলটা নিয়ে চলে গেছিস। ওতে মায়ের সমস্ত ডকুমেন্ট, মানে আধার কার্ড, ভোটার কার্ড থেকে শুরু করে যাবতীয় সব কিছু আছে। বাড়িতে ধুন্ধুমার কাণ্ড চলছে। দিদি, কি হবে এখন? বাবা হয়তো তোকে ফোন করবে, যা বলার বাবাকেই বলিস, বলে দিদি ফোনটা কেটে দেয়। আসলে চিন্তা বাবাকে নিয়ে নয়, মাকে নিয়ে। মা একবার রেগে গেলে রক্ষে নেই। একে বাড়িতে না বলে পালিয়ে এসেছি, তার উপর আর একটা ভুল করে বসে আছি। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। ইতিমধ্যেই বাবার ফোন। ভয়ে ভয়ে রিসিভ করি। বাবা বলতে থাকে, তুমি বড় হয়েছো, নিজের ভালো মন্দ নিজে বুঝতেও শিখেছো। তোমার ব্যক্তিগত ব্যাপারে আমি কোনোদিনও হস্তক্ষেপ করিনি, আজও করব না। আশা করি তুমি কোনো ভুল সিদ্ধান্ত নাওনি বলে আমার ধারণা। হয়তো তোমার মা এ বিয়েটা মেনে নিত না, তবে শুভর প্রতি আমার সে বিশ্বাস আছে। ছেলেটি ভালো, তবে যার হাত ধরে গেছো তার হাতটা শক্ত করেই ধরে রেখো। তোমাকে সে যেমন ভালো রাখবে, তোমার দায়িত্বও তাকে ভালো রাখা। তবে যাওয়ার আগে একবার আমাকে বলে যেতে পারতে। দূর থেকে আমার আশীর্বাদ তোমাদের চলার পথকে আনন্দময় করে তুলবে। তোমাদের নতুন জীবন সুখের হোক, এই প্রার্থনা করি। ও হ্যাঁ, আর একটা ভুল তুমি করেছো। রেজিস্ট্রির জন্য যে ডকুমেন্টসগুলো নিয়ে গেছো, তাড়াহুড়ো করে তোমার নিজের ফাইলটা ফেলে গেছো। আর যেটা নিয়ে গেছো ওটা তোমার মায়ের। যত তাড়াতাড়ি সম্ভব ফাইলটা বাড়িতে দিয়ে যেও। আমার বাড়ির দরজা তোমার জন্য খোলাই রইল। যতদিন না তোমার মা শান্ত হচ্ছেন ততদিন আমি কিছুই করতে পারবো না, কারণ তুমি ভুল একটা করেইছো। তারপর বাবা ফোনটা কেটে দেয়। আমার দু চোখে জলের বন্যা। আই লাভ ইউ বাবা বলে চিৎকার করতে থাকি। শুভকে বলি, আর একটুও কিছু ভালো লাগছে না। মনে হয় এভাবে লুকিয়ে চলে আসাটা ঠিক হয়নি। এই মুহূর্তে চাইলেও বাড়িতে যেতেও পারবো না। তারপর থেকে বেশ কয়েকদিন কেটে যায়। শুভ ফাইলটা পৌঁছে দেয় ওই বাড়িতে। দিদির সাথে রোজ ফোনে কথা বলতাম। বাবাও মাঝে মাঝে লুকিয়ে কথা বলতো, কারণ মা জানতে পারলেই ঝামেলা করবে সেই ভয়ে। কেন জানি না, মায়ের জন্য খুব মন খারাপ করতো। মায়ের রাগটা কমলেই ওই বাড়িতে হয়তো যেতে পারবো। ইতিমধ্যে দিদির বিয়ের দিনগুলো এগিয়ে আসছে। অবশেষে বাবা আর দিদি মাকে শান্ত করায়। মা আর থাকতে পারে না, কতদিন আর রাগ পুষে রাখবে। অবশেষে একদিন সন্ধ্যেতে মায়ের ফোন। খুব ভয় করছিল ফোন রিসিভ করার আগে। মা ফোন করেই বলল, আমার মতো মা পেয়েছো বলে এই যাত্রায় বেঁচে গেলে। অন্য কেউ হলে তোমাকে এ বাড়িতে ঢুকতেই দিত না। জানি তো, তুমি তো আমার মা। প্লিজ মা, আমাকে ক্ষমা করে দাও। কতদিন তোমার হাতের মার খাইনি। তোমাকে খুব মিস করছি মা। থাক থাক, অনেক হয়েছে। শুভকে ফোনটা দে একবার। শুভর হাতে মোবাইলটা দি। হ্যাঁ কাকিমা। পরশুদিন তোমার সপ্ত দিদির আশীর্বাদ।
মৌকে নিয়ে আগের দিন চলে এসো। আর শোনো, এরপর থেকে আর কাকিমা বলো না। কথাগুলো বলে মা ফোনটা কেটে দেয়। আনন্দে জড়িয়ে ধরি শুভকে। পরের দিন সকালেই দিদির ফোন। বাবা মা অপেক্ষা করছে তোদের জন্য, কখন আসছিস? আমরা রওনা দিয়েছি, তাড়াতাড়ি পৌঁছে যাব। জানিস মৌ, তোর পছন্দের রেসিপিটাই আজ হচ্ছে মটন বিরিয়ানি। মা তো সকাল থেকেই রান্নাঘরে ব্যস্ত। মা শুধু বলেই যাচ্ছে শুভ বিরিয়ানি খাই তো। এই দিদি, তুই কি এই কদিনেই সবকিছু ভুলে গেলি? আমার পছন্দটাই যে শুভর পছন্দ। তো বন্ধুরা, আজকের এই গল্পটা যদি আপনাদের একটুও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। আর এরকম গল্প পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখুন, যাতে করে আমার লেটেস্ট ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে দেখতে পান। আর যারা ফেসবুকে গল্পটা শুনছেন অবশ্যই পেজটাকে ফলো করে রাখুন নেক্সট গল্প পাওয়ার জন্য। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।